আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে মূলত নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক কথা বলবো, যেখানে মূলত জনাব তারেক রহমানের অভিনব নির্বাচনী প্রচারণার কৌশল এই বিষয়টা যেমন থাকছে, তেমনি গণভোটে বিএনপির অবস্থান সেই বিষয়টাও থাকছে। সাথে সাথে আগামীতে কারা সরকার গঠন করতে যাচ্ছে, যেহেতু একদিকে বিএনপি, অন্যদিকে জামাতের যে জোট, যদিও ইসলামী আন্দোলন তাদের থেকে বেরিয়ে গেছে, তারপরে দেখা গেছে ইনানের আরেকটি দল তাদের সাথে যুক্ত হয়েছে। ইভেন এখন আলোচনা হচ্ছে মাহমুদুর রহমান মান্নার নাগরিকত্ব, সেটাও জামাতের সাথে সম্পৃক্ত হবে। তো এই সার্বিক বিষয় নিয়েই আমার আলোচনা থাকবে, যে মূলত কারা সরকার গঠন করতে পারে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমত আসছি যে জনাব তারেক রহমান একটি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিন যাবৎ তিনি মূলত কোনো নির্বাচনী ক্যাম্পেইন এভাবে চালাননি। প্রায় ১৯ বছর পরে বাংলাদেশে আসার পরেই তার আম্মাজান বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো। এরপরেই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী তিনি নিয়মতান্ত্রিক চেয়ারম্যান হয়ে গেছেন। এখন তিনি দলের সর্বোচ্চ প্রধান এবং তিনি প্রথমবারের মতোই এসেই বা দায়িত্ব পেয়েই তিনি প্রধান হিসেবে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। এই নির্বাচনী কার্যক্রম চালাইতে গিয়ে তার বেশ কিছু প্রোগ্রাম আমরা দেখেছি। গত 2 দিনে প্রায় 8টি প্রোগ্রাম, আজকেও বেশ কয়েকটা প্রোগ্রাম হয়ে গিয়েছে। তো মোটামুটি যেমন আমার পিছনে এখনো লাইভে চলছে জনাব তারেক রহমানের প্রোগ্রাম। তো তার যে প্রোগ্রামগুলি, অ্যাটিটিউড, কথার বাচনভঙ্গি এবং অন্যান্য নেতা কর্মীরা আগে যেভাবে দেখছি যে একটা স্টেজ সাজিয়ে সামনে একটা রেখেছে, টেবিল রেখেছে, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছে, ভাষণ দিয়েছেন, নির্বাচনী প্রচারণা এভাবেই চালিয়েছেন। কিন্তু সেইখান থেকে কিছুটা সরে এসে জনাব তারেক রহমান এক অভিনব কৌশলে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি স্টেজের সামনে পুরো ফাঁকা রাখছেন, কোনো টেবিল রাখছেন না। তিনি হেঁটে হেঁটে মানুষের সাথে কানেক্ট হচ্ছেন, প্রত্যেকটা মানুষের সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করতেছেন। এটা অনেক পজিটিভ একটি সাইড তার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে। আমরা যদি বিগত সময়ে বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা দেখি, তিনিও যখন শুরু করেন অভিনব পন্থায় মানুষের সাথে একেবারেই কানেক্ট হয়ে গেছিলেন। সেই দিক থেকে আমরা বলতে পারি জনাব তারেক রহমান মানুষের কাছে বা দোরগোড়ায় যাইতে পারতেছেন। এই দিক থেকে জনাব তারেক রহমান অনেকটাই এগিয়ে। তিনি নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে মানুষের কাছ থেকে যেভাবে সাড়া পাচ্ছেন, আবার মানুষকে তিনি আপন করে নিচ্ছেন। কখনো কখনো স্টেজের বা মঞ্চের ভিতরে সামনে শ্রোতাদের থেকে কাউকে কাউকে ডেকে নিচ্ছেন, তাদের থেকে প্রশ্ন শুনছেন, তাদেরকে প্রশ্ন করছেন এবং একেবারেই মাইকের সামনে তাদেরকে এনে তাদের কথাটা যেন সকলে শুনতে পারে সেই পরিবেশটাও তিনি তৈরি করে দিচ্ছেন। আবার কোনো কোনো জায়গায় প্রশ্ন উত্তর পর্বে বিভিন্ন জন থেকে নানা প্রশ্ন নিচ্ছেন, সেই প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন। যেমন আজকে আমি একটা অনুষ্ঠান তার দেখলাম, এক মেয়ে তাকে স্যার বলে সম্বোধন করেছে প্রশ্নের আগে। তখন তিনি মেয়েটাকে থামিয়ে দিয়ে বললেন যে স্যার না, স্যার না, আমাকে ভাই অথবা আঙ্কেল বললে ভালো হবে, তবে আঙ্কেল খুব বেশি পছন্দ না, ভাই বলাটা ভালো লাগবে। তো এই যে তার মানুষের ভিতরে ঢুকে যাওয়া, এটা অনেকটাই মানুষের দৃষ্টি কেড়েছে এবং বড় একজন নেতার যেই গুণাবলী থাকা উচিত, আমি মনে করি জনাব তারেক রহমানের ভিতরে সেই গুণাবলীগুলি রয়েছে। যে কারণেই আমরা অনেক আগের থেকেই আমরা বুঝতেছিলাম যে ভবিষ্যৎ যে প্রধানমন্ত্রী হওয়ার যেই গুণাবলী, সেগুলি তারেক রহমানের ভিতরে মোটামুটি আছে। সে কারণেই পুরা দেশ এবং দল, বিশেষত বিএনপি তার উপরে আস্থাশীল ছিল এবং এই দীর্ঘ 19 বছর বিদেশে থেকেও কিন্তু এই বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপি, এর যত অবকাঠামো দিক, এর যত সাংগঠনিক দিক সব নিয়ন্ত্রণ করছেন জনাব তারেক রহমান। সেই হিসেবে তিনি নির্বাচনী মাঠে নতুন হলেও সাংগঠনিক কার্যক্রমে তিনি কিন্তু যথেষ্ট পরিপক্ক এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সেগুলি সামাল দিচ্ছেন। তবে সবকিছুরই কিন্তু থাকে। এই জনাব তারেক রহমানের ভিতরে আমার একটা কিন্তু আমি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তিনি যে এত এত ভালো গুণ আছে, তেনারা এর আগে আমরা দেখেছি 31 দফা দাবি সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন এবং ক্ষমতায় গেলে সেই 31 দফা না 32 দফা সেইগুলি তারা বাস্তবায়ন করবেন। অর্থাৎ সংস্কারের পক্ষের একটি দল বিএনপি, সেটা সবসময় আমরা তাদের প্রচারণায় দেখে এসেছি। কিন্তু এখন এই গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি, জামাত সহ বাংলাদেশে গণঅভ্যুত্থানের পক্ষের সকল দল মিলে তারা সংস্কার প্রস্তাবের অধীনে এসে, সংস্কার কমিশনের অধীনে এসে সেখানে বিভিন্ন মিটিংয়ে থেকে তাদের সুপারিশমালার ভিত্তিতে একটি সংস্কার প্রস্তাবনা পাশ হয়েছে। যেই সংস্কার প্রস্তাবগুলি আগামী ভোটের মাধ্যমেই মূলত
পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। অর্থাৎ আগামীতে এই সংস্কার প্রস্তাব বা আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নির্ভর করছে জাতীয় নির্বাচনের সাথে যে গণভোট, হানার ভোট, সেই হা জয়যুক্তের উপরে। এই জায়গায় বিএনপিকে যখনই জিজ্ঞেস করা হয় বা সাংবাদিকরা জিজ্ঞেস করেন, তো তারা স্বাভাবিকভাবে বলে যে আমরা অবশ্যই বিএনপি হা ভোটের পক্ষে। বস্তুত তারা কিন্তু কখনো হা ভোটের প্রচারণা চালান না। ইভেন গত 2 দিনে জনাব তারেক রহমানের 8টি হয়েছে, গণসংযোগে যে সমাবেশগুলি হয়েছে, আজকে আরো প্রায় 4-5টা হবে। এই যে 12-13টা সমাবেশের কোথাও তিনি গণভোটের পক্ষে একটি শব্দ উচ্চারণ করেননি। তিনি বিগত 16 বছর 17 বছরের আলোচনা করেছেন। তিনি এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করে বিএনপিকে ক্ষমতায় আনার কথা বলেছেন এবং ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সেখানেও যেন ধানের শীষ বা বিএনপি জয়যুক্ত হয়, সেই কথাগুলিতে তিনি গুরুত্ব আরোপ করছেন। অর্থাৎ এখন তারা ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসার পরে কবে এই স্থানীয় সরকার নির্বাচনগুলি হবে সেই নির্বাচনের প্রচারণা তিনি এখন চালাচ্ছেন। অথচ এই 2 দিন এই জাতীয় নির্বাচনের সাথে একই সাথে গণভোট, এই গণভোট নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নেই, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রচারণা নেই। এটা আসলে আমাদেরকে ব্যথিত করছে। অথচ আমরা ইতিপূর্বে দেখেছিলাম যখন জামাতে ইসলাম, এনসিপি তারা দাবি তুলেছিল যে গণভোট আগে দিতে হবে, জাতীয় নির্বাচন পরে হবে, কিন্তু বিএনপি তখন বলেছিল যে না, আগে গণভোট হলে বিএনপি তাতে নারাজ হবে, বিএনপি না ভোট দিবে বা বিএনপি না ক্যাম্পেইন করবে। এবং তাদের চাপের মুখে, বিএনপির অনেকটা চাপের মুখে বাধ্য হয়ে নির্বাচন কমিশন বা সরকার সেই আগে গণভোট করার থেকে সরে এসেছে এবং বিএনপির কথা মতো একসাথে গণভোট করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আলাদা গণভোটের জন্য প্রচারণা চালানো, এর জন্য কি ভিন্ন কোনো কষ্ট হবে, ভিন্ন কোনো খরচ হবে? মানে বিএনপি কেন প্রচারণা চালাচ্ছে না? তার মানে ধরে নিব বিএনপি এই গণভোটের বিপক্ষে, মানে বিএনপি একেবারে আনুষ্ঠানিকভাবেই তারা সংস্কার চায় না, তারা সেই পুরনো বন্দোবস্ত, সেই স্বৈর শাসক যাতে টিকে থাকে, সেই আদি যে আমাদের বন্দোবস্ত সেটাই থাকবে, এটাই কি আসলে বিএনপির চাওয়া? এই প্রশ্নটা কিন্তু অনেক বড় আকারে দেখা দিয়েছে। এগুলি আমার কাছে যেমন এই প্রশ্নগুলি, আমি আপনাদের কাছেও ঠিক একই প্রশ্ন রেখে গেলাম। আপনারা আপনাদের মতো কমেন্টে অবশ্যই এগুলি জানাবেন যে আসলে বিএনপি এখন লক্ষ্যটা কি। তাদের কার্যকলাপ দেখে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সেই আগের যে বন্দোবস্ত সেটাতেই তারা থাকতে চাচ্ছে। একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তার জীবদ্দশায়, বিএনপি এটাতে বড় ধরনের ভেটো ছিল। এবং জামাত ইসলাম তো বলেছিল যে নিম্নকক্ষ উচ্চকক্ষ দোনো জায়গায় পিয়ার সিস্টেম হবে, বিএনপি দোনো জায়গায় ভেটো দিয়েছিল। পরবর্তীতে সেখান থেকে কিন্তু সরকার সরে এসেছে এবং গণভোটে বিজয়ী হলেই কেবল উচ্চকক্ষে পিয়ার যাবে, নিম্নকক্ষে পিয়ার থাকবে না। এরপরও বিএনপির শুধু তাদের বিপক্ষে ছিল উচ্চকক্ষে পিয়ার, এই বিষয়টা বিএনপি ভেটু, আর প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি হতে পারবে না, এই বিষয়টা বিএনপির বিপক্ষে। এই দুটো বিষয়ের কারণেই মূলত আমি মনে করতেছি যে এই গণসংস্কার বা গণভোটের যে বিষয়, এই গণভোটে বিএনপির অনীহা এবং তাদের তৃণমূলে মোটামুটি না ভোটের উপরেই তারা প্রচারণা চালাচ্ছেন। যেমন কালকে আমি একটা মহিলার ভিডিও দেখলাম, তাজ্জব বনে গেলাম। সেখানে মহিলা বলছেন যে আপনারা যদি না ভোটে ভোট দেন, গণভোটে যদি আপনারা নাতে সিল দেন তাহলে সেটা ধানের শীষে যাবে, আর যদি আপনারা হাতে সিল দেন তাহলে সেটা নাকি দাঁড়িপাল্লায় যাবে। এই যে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতেছে, এর দায়ভারও বিএনপিকে অবশ্যই নিতে হবে এবং এর জবাব জনগণ আশা করি সময় মতো দিয়ে দিবে। সাথে সাথে আমরা দেখতেছি জামাত ইসলামকে অনেকটা ছোট করে দেখতেছে এখনো বিএনপি। যেমন আজকে আমরা মেজর অবসরপ্রাপ্ত হাফিজের একটি বক্তব্য দেখলাম, তিনি বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকাতে মূলত তারা একেবারেই এটাকে গুরুত্বহীন মনে করতেছে, প্রতিযোগিতাহীন মনে করতেছে, এককভাবে বিএনপি জিতে যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বা এই চিন্তা ভাবনা তাদের ভিতরে তারা লালন করতেছে। এরপরেই আমার একটা গল্প মনে পড়ে গিয়েছিল যে হয়তো আমরা প্রাইমারিতে পড়েছিলাম ইয়ের গল্প, কচ্ছপ এবং খরগোশের গল্প। তো আমরা জানি কচ্ছপ ধীর গতিতে, খরগোশ খুব দ্রুত দৌড়াইতে পারে, কিন্তু একটু দৌড়ানোর পরেই খরগোশ পিছনে তাকিয়ে দেখে কচ্ছপ অনেক দূরে, তো উনি ঘুমিয়ে গেল যে আমি একটু জেরেই নেই, এই জেরেই থেকে ঘুমিয়ে গেল। পরবর্তীতে দেখলাম আমরা কচ্ছপ বিজয়ী হলো। এই যে ধীর গতি মনে করে যদি এই ঢিলা ঢালা ভাবে বিএনপি করে, তাহলে আমার আশঙ্কা জাগবে যে বিএনপি আদৌ জিততে পারবে কিনা। আর একটা বিষয় হচ্ছে, বিএনপি যেইভাবে গণভোটের বিপক্ষে অবস্থান করতেছে, জনগণ এবং বিশেষত আমাদের কিন্তু এবছর 40% ভোটার যারা জীবনে ভোট দিতে পারেনি, অর্থাৎ নবীন ভোটার, অর্থাৎ যার বয়স 30, 32, 35 বছর, তিনি কিন্তু এই বিগত 16 বছরে ভোট দিতে পারেননি।
তো এই যে ভোট নতুন ভোটার যারা, নবীন যারা, এই 40% ভোটার, এদের কিন্তু বড় একটা অংশ তারা এই গণভোটের পক্ষে। এই গণভোটটাই কিন্তু আপনার আমার ভিতরে একটা বিভাজন তৈরি করে দিবে বা পার্থক্য তৈরি করে দিবে। কে সংসদে যাবে, কে সরকার গঠন করবে, এই সরকার গঠনের ভিতরে কিন্তু আমার মনে হয় বড় ধরনের একটা ফ্যাক্ট তৈরি হবে এই গণভোট। অতএব বিএনপি যদি এখনো তাদের সম্ভব হয়, সুযোগ থাকে, অন্তত গণভোটের পক্ষে অবস্থান নিয়ে তারা যেন এই সুযোগটা তৈরি না করে যে জামাতের দিকে ভোটটা চলে যায়। এটা আমার বিএনপির প্রতি আলাদা পরামর্শ থাকবে যে যদি আমার এই ভিডিওটি শুনে থাকেন তাহলে এই বিষয়টা আমলে নেবেন, যে কোনো ক্রমে যেন জনবিচ্ছিন্ন না হন, এবং বিশেষ করে তরুণ সমাজ যেন আপনাদেরকে দূরে সরিয়ে না দেয়। তরুণদের যে ভোট, সেই ভোট যদি আপনাদের পেতে হয় অবশ্যই গণভোটে হাতে অবস্থান করার কোনো বিকল্প নেই। দ্বিতীয় যে পয়েন্টটা ছিল আমার, সেটা হচ্ছে জামাতে ইসলামী জোট ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম 11 দল থেকে একটু ইসলামী আন্দোলন বেরিয়ে গিয়ে 10 দল হওয়ার পরে আবার কয়েকদিন পরেই দেখলাম আরেকটি দল সেখানে যুক্ত হলো, 11 দল। এখন আমরা শুনতেছি এখানে নাগরিক ঐক্য তথা মাহমুদুর রহমান মান্না তিনি এখানে যুক্ত হবেন। মূলত মাহমুদুর রহমান মান্না বিএনপির সাথে ছিলেন এতদিন। মাহমুদুর রহমান মান্না 2টি আসন ঢাকা এবং অন্য একটা এলাকা থেকে দাঁড়িয়েছিলেন, সেই জায়গায় বিএনপি তাদের প্রার্থীর প্রত্যাহার না করার কারণে মূলত মাহমুদুর রহমান মান্নার সাথে বিএনপির ফাটল হয় এবং মাহমুদুর রহমান মান্না ঘোষণা দিয়ে বিএনপির যে ঐক্য ছিল সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। এখন তিনি যদি সত্যিকার অর্থে জামাতে যান, এদিকে আমরা আগে দেখেছি মেজর আক্তার গিয়েছেন জামাতে, কর্নেল অলি আহমেদ গিয়েছেন জামাতে। এর মাধ্যমে জামাত যে আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা হচ্ছে, এবং এই আমরাই বাংলাদেশ এই নিয়ে তাদের বক্তব্য নিয়ে, এই ন্যারেটিভ নিয়ে তারা যেভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাতে আমার তো সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং তারা সকলে মিলে হা ভোটের পক্ষে যেইভাবে ক্যাম্পেইন করতেছেন, তাতে নবীন যে ভোটাররা, সেই ভোটারদের পাল্লা যদি এই জামাত সহ যে 11 জোট বা 12 দলীয় যে জোট, এই জোটের পক্ষে যদি তাদের ভোট চলে যায়, তাহলে আমার মনে হয় তাদের জন্য সরকার গঠন করা খুব বেশি কষ্টকর হওয়ার কথা নয়। এখন দেখা যাক আগামী 12 তারিখে কি হয়। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেকের জন্য কমেন্ট বক্স খোলা থাকলো, আপনাদের মতামত কমেন্টে জানতে চাই।